বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ, প্রথম দিনে অংশ নেবে বিএনপি। পঞ্চগড়ে অপরিকল্পিত নদী ও খাল খননের প্রায় 100 কোটি টাকা জলে, ফিরেনি নাব্যতা, মিলছে নুড়ি পাথর। ব্যাটারি চালিত অটোর কারণে কাঙ্ক্ষিত ভাড়া পাচ্ছে না রিকশা চালকরা, গভীর রাতেও থাকছেন সড়কে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছে আমি সুরা শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। সংস্কার বাস্তবায়নে ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে আজ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। বিকেল 3টা থেকে 5:30 পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক হবে। অংশ নেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। আগামী নির্বাচন সামনে রেখে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে এই সংলাপ হতে যাচ্ছে। পঞ্চগড়ে নদী ও খাল খননের প্রায় 100 কোটি টাকাই গেছে জলে। পানি ধারণ ক্ষমতা, বন্যার ঝুঁকি হ্রাস, জলাবদ্ধতা দূরীকরণ, মৎস্য ও কৃষি উৎপাদন বাড়াতে 60টি নদী ও খাল খনন করা হলেও সেগুলোতে নেই নাব্যতা, মিলছে মাছ ও নুড়ি পাথর। সংশ্লিষ্টরা বলছেন, অপরিকল্পিত খননেই মরা নদী মরাই রয়ে গেছে। পঞ্চগড় প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে চলা 33টি নদীর মধ্যে অধিকাংশই মৌসুমী নদী। একমাত্র বর্ষাতেই এগুলো প্রাণ পায়। এদের মধ্যে করতোয়া, মহানন্দা, পালমা, ডাহুক, চাওয়াই ও তিস্তা সহ কয়েকটি নদী সারা বছরই খরস্রোতা থাকে। একসময় তলদেশে পলি ও বালি পড়ে এগুলো মরা নদীতে পরিণত হয়। পরবর্তীতে 2017-18 ও 2022-23 অর্থ বছরে 13টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে 96 কোটি 80 লাখ টাকা ব্যয়ে 60টি নদী ও খাল খনন করে পানি উন্নয়ন বোর্ড। তবে খনন করা বালু নদী পাড়েই ফেলায় আবারও ভরে গেছে এসব নদী। নদী খনন হয় উপকার, কিন্তু সাধারণ শ্রমিকদের হয়নি। এই সকল প্রজেক্ট আমাদের জনগণ এবং দেশের জন্য ক্ষতিকর। এতে নদী নির্ভর মানুষগুলো পড়েছেন বিপাকে। নদীর গতিপথ পরিবর্তনে, জীববৈচিত্র্য ধ্বংসের শঙ্কা পরিবেশবিদদের। পাথর বালু সহকারে করে ডেলে যাতে তুলে, এখন আর নদীতে পাথর পাওয়া যায় না। আগে নদীতে মাছ পাওয়া যাইতো, মাছ বিক্রি করে সংসার চলতো। এতে জীববৈচিত্র্যের ব্যাপক পরিবর্তন হবে এবং উক্ত অঞ্চলে মরুময় অঞ্চলের মতো অবস্থা সৃষ্টি হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের দাবি, খননের পর বেড়েছে নদীর নাব্যতা। নদীগুলো খননের মাধ্যমে পঞ্চগড় জেলায় কোনো বন্যা পরিলক্ষিত হয় নাই, পানি দ্রুত নিষ্কাশন হয়ে গেছে। ওই প্রকল্পের মাধ্যমে খনন করা হয় প্রায় 179 কিলোমিটার নদী। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গভীর রাতে রাজধানী ঢাকার রাস্তায় দেখা মিলবে চালকেরা, যারা মূলত রাতে রিকশা চালান। এসব রিকশা চালকরা রাস্তার মোড়ে মোড়ে অপেক্ষা করেন যাত্রীর। কেউ বা মেতেছেন খোশ গল্পে, আবার কেউ কেউ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন রিকশার উপরে। গভীর রাতে যেন তাদের উপার্জনের উপযুক্ত সময়। এরশাদ আলীর ক্যামেরায় সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। রাত যত গভীর হয়, রাজধানীতে যাত্রীবাহী যান চলাচল ততই কমে যায়। রাজধানীর প্রতি রাতের চিত্র এমনই। এতে সাধারণ মানুষকে চলাচলের জন্য বেছে নিতে হয় রিকশাকে। দিনের তুলনায় সামান্য বেশি ভাড়ার আশায় অনেক রিকশা চালক শুধু রাতে রিকশা চালায়। দিনের যানজট এড়িয়ে তারা যাত্রী নিয়ে ছুটে চলেন রাস্তা থেকে অলিগলি পর্যন্ত। দিনে বিশ্রাম করে রাতে বের হন উপার্জনের জন্য, আবার দিনের আলো ফোটার আগেই ফিরে যান যার যার বাসায়। গভীর রাতে রাজধানী ঢাকার শুনশান রাস্তায় দেখা মিলবে হাতে গোনা কয়েকটি প্যাডেল রিকশার। এসব রিকশার মালিকেরা শুধুমাত্র রাতেই রিকশা চালান। সারাদিন বিশ্রাম করে রাতে বের হন জীবিকার জন্য। সারাদিন বাসায় কাজ করি, খেতে কাজ করি,
রাত্রবেলা গাড়িটা চালাই। দিনের বেলা অটোর লেগে তোর ভাড়া মারতে পারি না, যানজট বেশি, এই লেগে আমাকে বাংলা রিক্সাই উঠে না, এর লেগে আমরা রাইতে চালাই। একটু ফাঁকে ফাঁকে এখন অটো রিক্সা তো কমে গেছে, এর লেগে আমরা রাইতে চালাই। রাইতে চলালে একটু জামঘাট কম থাকে, একটু চলা আরাম পাই। দিনের বেলা কিছু করি না, মানে কেন শুয়ে থাকি। অনেকেই ক্লান্ত হয়ে রিকশাকে বিছানা বানিয়ে ঘুমিয়ে পড়েছেন রাস্তার পাশে। তবে অটোরিকশার কারণে ভাড়া পাচ্ছেন না প্যাডেল চালিত রিকশার চালকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও পাচ্ছেন না যাত্রী। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। সপ্তম দিনে সন্ত্রাসী ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে। রাজশাহীর থেকে যুক্ত হচ্ছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন। লিটন, যৌথ বাহিনীর এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া কি, বিস্তারিত জানাবেন আমাদেরকে। আপনি যেমনটি বলছিলেন যে অপারেশন ক্লিন হার্টে এখনো অব্যাহত রয়েছে। রাজশাহীতে দিনভর তারা অভিযান চালাচ্ছে। বিভিন্ন বাড়িতে অভিযানের সাথে সাথে বিভিন্ন কিন্তু মোড়গুলোতে বা গুরুত্বপূর্ণ স্থানে তারা চেকপোস্ট বসেও অনেক সময় তল্লাশি করছে। আপনারা জানেন যে রাজশাহীতে এই গত 5 দিনে কিন্তু প্রায় 17 জনকে আটক করেছে যৌথ বাহিনী, যারা সন্ত্রাসী বা নাশকতা মামলার আসামি এবং তারা পতিত সরকারের যে দলটি ছিল আওয়ামী লীগ তার নেতাকর্মী। এই অভিযান নিয়ে কিন্তু জনগণের মধ্যে একটি ভালো প্রতিক্রিয়া রয়েছে। তারা মনে করছেন যে এই অভিযানটি আসলে তাদের এই সময়ের উপযোগী ছিল। সম্প্রতি তাদের মধ্যে জনগণের মধ্যে একটা আতঙ্ক শুরু হয়েছিল, সেই আতঙ্ক কিন্তু কেটে গিয়েছে এই অভিযানের মাধ্যমে এবং তারা এখন স্বস্তিতে চলাফেরা করছে। লোকজন বলছে যে এই মুহূর্তে মানে এই অপারেশন ক্লিন হার্ট একটি কার্যকারী পদক্ষেপ এই সরকারের বলে তারা বলছেন। এই ছিল রাজশাহীর অপারেশন ক্লিন হার্টের, অপারেশন ডেভিল হার্টের সর্বশেষ পরিস্থিতি। শ্রাবন্তী। লিটন, ধন্যবাদ আপনাকে। রাজশাহী থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি, জানাচ্ছিলেন যৌথ বাহিনীর অভিযানের খবরাখবর। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। আবার আমন্ত্রণ সকালের 21 সংবাদে। টঙ্গীর তুরাগ তীরে সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ। ধর্মপ্রাণ মুসল্লিরা নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে ধর্মীয় বয়ান শুনছেন। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই পর্ব। দ্বিতীয় দিনে ফজরের নামাজের পর বয়ান করেন দিল্লির মাওলানা ইলিয়াস বিন সাদ। বাংলায় তর্জমা করেন মাওলানা ওসামা ইসলাম। বিশ্ব ইজতেমার ময়দানের মূল মঞ্চ থেকে বিভিন্ন ভাষায় ইসলামী বিধিবিধানের ওপর দিক নির্দেশনামূলক বয়ান দিচ্ছেন জ্যেষ্ঠ মুরব্বীরা। এদিকে আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য 8টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঋতুরাজ বসন্তে অনুপম সাজে সেজেছে সুনামগঞ্জের তাহিরপুরের শিমুল বাগান। রক্তিম ফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যাচ্ছেন প্রকৃতি প্রেমীরা। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুস সালামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফাল্গুনে আগুন লেগেছে সুনামগঞ্জের শিমুল বাগানে। সবুজ ডালের আবৃত ভেদ করে ফুটে উঠেছে শত শত শিমুল ফুল। রক্তরাঙা ফুলের রাজত্বে এ যেন স্বর্গরাজ্য। ফুল মাটিতে ঝরে লাল গালিচা হয়ে পর্যটকদের স্বাগত জানায় অপার সৌন্দর্যের রাজত্বে।
একদিকে মেঘালয় পাহাড়, মাঝখানে জাদুকাটা নদী, আর এপারে 3000 সারি সারি শিমুল গাছে সাজানো স্বপ্নপুরী। 2 যুগ আগে তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের মানিগাঁও গ্রামের বৃক্ষপ্রেমী জয়নাল আবেদিন প্রায় 100 বিঘা জমিতে গড়ে তোলেন শিমুল বাগান। প্রতিটি গাছে রক্তরাঙা শিমুল। রক্তিম এ ফুলের আগুন যেন ছড়িয়ে পড়ছে সর্বত্র। তাই তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিমুল বাগানের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। শিমুল বাগানের সবচেয়ে বড় কথা হলো এর ফুল। লাল লাল ফুল ধরে আছে, মনে হচ্ছে যে আগুন ঝরছে। After walking about, we're extremely pleased with it. Where it's set up, where it's looked, and the cleanness is beautiful. তো মনে হচ্ছিলাম ফুল ফুটছে না, এখন দেখা যায় অনেক ফুল ফুটছে, অনেক সুন্দর লাগে। আরো পর্যটক আসতো যদি আপনার আরো রাস্তাঘাট ব্যবস্থা হতে। এদিকে শিমুল বাগানে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছে প্রশাসন। তো ওনাদের পত্র দিয়ে জানিয়েছি যেন ওনারা পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। রক্তছড়া শিমুলের রাজ্যে এসে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সন্দেহভাজন পরিচয়বিহীন 2 পুরুষের ডিএনএ প্রোফাইলিং ঘিরে আটকে আছে সাংবাদিক সাগর রুনি হত্যার তদন্ত। নিহত এই দম্পতি ও 2 ব্যক্তির সঙ্গে ডিএনএ নমুনায় আরও পাওয়া গেছে মিশ্রণ, যার কারণে যুক্তরাষ্ট্রের পাঠানো নমুনায় তৈরি করা যাচ্ছে না 2 সন্দেহভাজনের মুখচ্ছবি। ডিএনএ ও ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, অসংখ্য মানুষের ডিএনএ মিশ্রণ থাকলে উন্নত প্রযুক্তি ব্যবহার করেও খুনিদের অবয়ব তৈরির সম্ভাবনা ক্ষীণ। দীপু শিকদারের বিশেষ প্রতিবেদন। সাংবাদিক দম্পতি সাগর রুনিকে হত্যার সময় তাদের বাসায় 2 জন অজ্ঞাত সন্দেহভাজন পুরুষের উপস্থিতি নিশ্চিত হওয়ার পরও তাদের পরিচয় মিলছে না, ডিএনএ ম্যাচিং না হয়। ক্রাইম সিন থেকে ওই 2 জন সন্দেহভাজনের ডিএনএ পাওয়া যায়। সাগর রুনির হত্যাকারীদের চিহ্নিত করতে যুক্তরাষ্ট্রের ইন্ডিপেন্ডেন্ট ফরেনসিক সার্ভিস আইএফএস এর সহায়তা নিয়েছিল র্যাব। ওই ল্যাবেই সাগর রুনি হত্যায় জড়িতদের চিহ্নিত করতে 25 জনের ডিএনএ প্রোফাইল তৈরি করা হয়। কিন্তু হত্যাকাণ্ডের স্থল বা ক্রাইম সিন থেকে পাওয়া সন্দেহভাজন 2 জনের ডিএনএ ওই 25 জনের কারোর সঙ্গেই মেলেনি। এরপর বাকি থাকা ওই 2 জনের ডিএনএ প্রোফাইল দিয়ে তাদের মুখচ্ছবি বা অবয়ব তৈরি করা, যা আধুনিক প্রযুক্তি দিয়ে সম্ভব। এই ডিএনএ অ্যানালাইসিস করে সেখান থেকে ছবি তৈরি করার এই পদ্ধতিটাকে বলে মলিকুলার ফটোফিটিং। প্রথমে ডিএনএটাকে অ্যানালাইসিস করে ডিএনএর যে জিনোম সেখানে সিকোয়েন্সিং করে আমরা ডাটা কালেক্ট করে থাকি, বা যারা এটার সাথে জড়িত তারা করেন। এই ডাটাগুলোকে একসাথে কম্পাইল করে একটা 3D ইমেজ বলেন বা ছবি বলেন, সেটা অটোমেটিক তৈরি হয়ে যায়। আসলে এটা 100% যে অ্যাকুরেট একদম তা না হলেও মোটামুটি বেশ ভালো পরিমাণ অ্যাকুরেট, যেটা দিয়ে যে আননোন ডিএনএ, সে আননোন মানুষটার একটা ক্লিয়ার ছবি আমরা পেতে পারি। পারাবান স্ন্যাপশট নামে একটি মার্কিন ডিএনএ ল্যাব সন্দেহভাজনদের ডিএনএ থেকে ছবি তৈরির কাজ করে। তাই তাদের কাছে সন্দেহভাজন 2 জনের ডিএনএ পাঠায় র্যাব। এর জন্য 2019 সালের র্যাবের পক্ষ থেকে আইএফএসকে প্রয়োজনীয় অর্থ পরিশোধ করা হয়, কিন্তু তাদের ডিএনএতে সংমিশ্রণ থাকায় পূর্ণাঙ্গ অবয়ব তৈরি প্রায় অসম্ভব হয়ে পড়ে। ঢাকা মেডিকেলের এই ফরেনসিক চিকিৎসক বলছেন, ডিএনএতে অধিক সংমিশ্রণ থাকলে হুবহু ছবি তৈরি করা বেশ কঠিন। একজন মানুষের থেকে আরেকজন খুবই ডিফারেন্ট, একদম আলাদা ডিএনএ ম্যাপিংটা। সেক্ষেত্রে যদি অসংখ্য মিক্সচার থাকে, সেক্ষেত্রে ডিএনএর স্ট্রাকচার নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে, যেটাকে আমরা পলিউশন বলি। ডিএনএ একটার সাথে আরেকটা মিশে পলিউটেড হয়ে যাওয়ার একটা চান্স থাকে। সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে করে, যেহেতু ডিএনএ খুবই সাইজে ছোট এবং স্যাম্পলগুলোও খুব ছোট ছোট, সেক্ষেত্রে অ্যাকুরেটভাবে বের করে আনাটা মানে ডিফিকাল্ট। ডিএনএ বিশেষজ্ঞ বলছেন, উন্নত প্রযুক্তিতে সন্দেহভাজনদের হুবহু ছবি সম্ভব ছিল যদি না কোনো ডিএনএতে আরও ব্যক্তির ডিএনএর সংমিশ্রণ থাকতো। প্যারাবন জেনেটিক জিনোলজি দুটো কিন্তু কাছাকাছি কিন্তু ভিন্ন, হ্যাঁ, যে তার জেনেটিক অ্যানসিস্ট্রি জানা, যে সে কি এশিয়ান নাকি আফ্রিকান নাকি আমেরিকান নাকি মঙ্গলয়েড, বা এই দেশে হলে তার যে ডিস্ট্যান্ট রিলেটিভ যদি কেউ থেকে থাকে সেটাও তারা বের করতে পারে কোনো কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে পারে তা না। তিনি মনে করেন এরকম উন্নত প্রযুক্তি বাংলাদেশেও যুক্ত করা জরুরি। সায়েন্টিফিক প্রোগ্রেসের সাথে আপনি যদি অ্যালাইন থাকতে চান, আপনাকে
সেই টেকনোলজির সাথে সম্পৃক্ত হতে হবে। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে সাগররুনি দম্পতিকে তাদের পূর্ব রাজাবাজারের বাসায় হত্যা করা হয়। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ, প্রথম দিনে অংশ নেবে বিএনপি। পঞ্চগড়ে অপরিকল্পিত নদী ও খাল খননের প্রায় 100 কোটি টাকা জলে, ফিরেনি নাব্যতা, মিলছে নুড়ি পাথর। ব্যাটারি চালিত অটোর কারণে কাঙ্ক্ষিত ভাড়া পাচ্ছে না রিকশা চালকরা, গভীর রাতেও থাকছেন সড়কে। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।